এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার প্রিপোজিশনের ফাইনাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো মাত্র 2 দিন পরেই তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম। তো ইংলিশ সেকেন্ড পেপার এক্সামে প্রথম কোশ্চেনই থাকবে আমাদের প্রিপোজিশন। তো আমাদের প্রিপোজিশনে ভালো করতে হলে আমাদের মাথায় রাখতে হবে যে প্রিপোজিশনে কি ধরনের প্রশ্ন আসে আর কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। প্রিপোজিশনের প্রশ্ন দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং আরেকটা হচ্ছে রুলস। তো অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন আছে এটা আসলে মুখস্থ, আর যেটা রুলস এটা আমাদের প্রিপোজিশনের নির্দিষ্ট কিছু নিয়মের মধ্য দিয়ে আমাদের করতে হয়। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আসলে কোনো রুল মেনটেন করে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পুরোটাই হচ্ছে মুখস্থের উপর নির্ভর করে। তো আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আসার মতো এমন কিছু প্রিপোজিশন তোমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিয়েছি। তো তোমরা এই প্রিপোজিশনগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিও এবং এই প্রিপোজিশনগুলো তোমরা অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করার আগে দেখে নিবে। তো আমি এখানে কয়েকটা স্লাইড দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অর্থ দেওয়া আছে এখানে। তো এগুলো যদি তোমরা একবার মনোযোগ দিয়ে দেখে যাও বা 1 ঘন্টা মন দিয়ে দেখো, তাহলে প্রিপোজিশনে আশা করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমি তোমাদের এখানে যে স্লাইডগুলো দিয়েছি এই স্লাইডগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এবং এই স্লাইডগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, এবং এখান থেকে আশা করি তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ম্যাক্সিমামই বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে। তো তোমরা বুঝতেই পারছো এটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নিও। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমাদের এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেওয়া আছে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শুধু এইগুলোই তোমরা অন্তত পরীক্ষা দিতে যাবার আগে চোখ বুলায় যাবা, এবং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি আবারও বলি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা কিন্তু কোনো রুল মেনটেন করে না, এটা সম্পূর্ণ একটা মুখস্থের জিনিস, যেটার পরে যেটা হবে ওটা কোনো আসলে কেন হবে এটা কোনো প্রশ্ন নাই। যেমন রিজন, আমাদের এখানে আছে রিজন, রিজনের পরে আমরা ফর বসাবো, ফর বসবে তাই ফর বলবে, কোনো কারণ নাই, ঠিক আছে। রিজন অনেকটা এরকম। তো এবার আমরা একটা রুল নিয়ে আলোচনা করি। যদি কোনো কিছুর কাছাকাছি বোঝাই, সেই কাছাকাছি বোঝাতে আমরা নেয়ার ব্যবহার করে থাকি। কোনো কিছুর কাছাকাছি বোঝাতে আমরা নেয়ার ব্যবহার করে থাকি। যদি কোনো কিছুর নিচে, তুমি দেখো এখানে একটা বিড়াল আছে এবং এই বিড়ালটা টেবিলের নিচে, আর নিচে থাকার কারণে এখানে আমরা আন্ডার ব্যবহার করছি। কোনো কিছু নিচে হলে আন্ডার। এখানে একটা বিড়াল যে একটা চেয়ারের উপরে রয়েছে, কোনো কিছুর উপরে থাকলে এরকম স্পর্শ করে লেগে থাকা অবস্থায় যদি উপরে থাকে তাহলে সেটা অন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাস্কেটের মধ্যে একটা বিড়াল, কোনো কিছুর মধ্যে থাকলে ইন। দেখো এখানে একটা বিড়াল যে একটা গাছের পিছনে লুকায়ে আছে, এরকম কোনো কিছুর পেছনে যদি থাকে তাহলে বিহাইন্ড। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা চেয়ারের সামনে একটা বিড়াল, কোনো কিছুর সামনে থাকলে ইন ফ্রন্ট। এবং এখানে দুইটা জিনিসের মাঝখানে একটা বিড়াল। তো দুইটা জিনিস দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন। এখানে একটা কথা মনে রাখতে হবে যে যদি 2 এর অধিক বোঝাই, এই 2 এর অধিক বোঝালে এমন, ঠিক আছে। 2 এর অধিক বোঝালে এমন, এটা একটা মনে রেখো। ধরো আমি বললাম যে 2 জনের মধ্যে আম ভাগ করে দিতে বললাম, তখন আমি বলবো যে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস বিটুইন রফিক অ্যান্ড শফিক। কিন্তু যদি পুরো ক্লাসের মধ্যে ভাগ করে দিতে চাই তখন আমরা বলবো
ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য ক্লাস, মানে অনেকের মধ্যে যখন আমরা বোঝাবো তখন অ্যামং, আর দুইয়ের মধ্যে যখন বোঝাবো তখন বিটুইন। দেখো এটাকে বলা হয় প্রিপজিশন অফ ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম সার্কেলটা যদি আমরা দেখি, তো প্রিপজিশন অফ ডায়াগ্রাম সার্কেল, তো এটা দেখলে মোটামুটি আমরা প্রিপজিশন অনেক কিছু বুঝতে পারবো। কোনো কিছুর যদি উপরে বোঝাই লেগে থাকা অবস্থায়, যেমন টেক দ্য পেন, আমি যদি বলি টেক দ্য পেন অন দ্য টেবিল, এখানে টেবিলের উপর কিন্তু এই পেনটা লেগে থাকবে, তাই না? এরকম লেগে থাকা উপর বোঝালে অন। যদি উপরে থাকে কিন্তু যেটা স্পর্শ করা যায় না, মাথার উপরে, যদি স্থির অবস্থায় থাকে তাহলে আমরা বলবো অ্যাবোভ, আর যদি গতি অবস্থায় থাকে তাহলে আমরা বলবো ওভার। কোনো কিছুর ভেতর দিয়ে প্রবেশ করা, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা বলবো থ্রু, অ্যাক্রস বা অ্যালং। আমি যদি সমস্যার মধ্য দিয়ে যাই আমি কি বলবো? যে আই এম গোয়িং থ্রু প্রবলেমস, আই এম গোয়িং থ্রু প্রবলেম, যে আমি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তো থ্রু বলতে বোঝাই কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। আর যদি কোনো কিছুর মধ্যে অবস্থান করা বোঝাই সেক্ষেত্রে আমরা ইন, উইদিন, ইনসাইড অফ বা অ্যাট ব্যবহার করতে পারি। তো ইন এবং অ্যাট এই দুটার একটু ডিফারেন্ট নিয়ম আছে, যেটা আমরা পরের স্লাইডে দেখব। তো কোনো কিছুর মধ্যে অবস্থান করতে আমরা ইন ব্যবহার করব, কোনো কিছুর মধ্যে অবস্থান করা বোঝাইতে আমরা ইন ব্যবহার করব। তো আমি যদি বলি যে আমি 5 দিনের মধ্যে কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক উইদিন 5 days, উইদিন 5 days, কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝাইতে আমরা উইদিন বা ইন ব্যবহার করতে পারি। এবার কোনো কিছুর দিকে বা প্রতি বোঝালে টু, এবং কোনো কিছুর মধ্যে যদি গতিশীল অবস্থায় প্রবেশ করা বোঝায়, গতিশীল অবস্থায় প্রবেশ, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। কোনো কিছুর ভিতর থেকে বের হয়ে যাওয়া বোঝাইতে আমরা আউট টু ব্যবহার করব, এবং কোনো কিছুর পাশে বোঝাইতে আমরা বিসাইড ব্যবহার করব। উপরে আমরা অনেক সময় আপ ডাউন, যদি উপরের দিকে ওঠে তাহলে আপ, আর যদি নিচেই নামে তাহলে ডাউন। তো এই যে একটু আগে দেখলাম যে টু মানে হচ্ছে প্রতি, কোনো কিছুর প্রতি, এবং কোন জায়গা থেকে, থেকে বোঝালে ফ্রম, থেকে বোঝালে ফ্রম। যেমন আমি যদি বলি ঢাকা টু চট্টগ্রাম, তো ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা থেকে চট্টগ্রাম। তো ঢাকা থেকে যেহেতু যাব তাহলে ফ্রম ঢাকা, আর যাব চট্টগ্রাম তাহলে টু চট্টগ্রাম, ঢাকা, ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। কোনো কিছু থেকে যদি দূরে চলে যাওয়া বোঝায় তাহলে অ্যাওয়ে ফ্রম। কোনো কিছুর নিচে বোঝাইতে আন্ডার, বিলো বা বিনেথ। তো আমরা এটা আসলে মূলত আমরা আন্ডারটাই বেশি ব্যবহার করে থাকি। আমি যদি বলি যে সে টেবিলের নিচে লুকাই, আমি বলতে পারি যে হি স্কেপস আন্ডার দ্য টেবিল, যে সে টেবিলের নিচে লুকাই। তো এই যে কোনো কিছুর নিচে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করি। তাহলে কোনো কিছুর উপর লেগে থাকা অবস্থায় অন, উপর থেকে নিচে যদি কোনো কিছু আসে সেটাকে আমরা বলি অন টু। যদি কোনো কিছুর দিকে ধাবিত হয় গতিশীল অবস্থায় তাহলে টুওয়ার্ড, এবং সেখান যদি কোনো জায়গা থেকে দূরে সরে যায় তাহলে অ্যাওয়ে ফ্রম। কোনো কিছুর পাশে বোঝাইতে বিসাইড, কোনো কিছু থেকে বোঝাইতে ফ্রম, দিকে বোঝাইতে টু, কোনো কিছুর মধ্যে অবস্থান করলে ইন, বা কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝালে থ্রু। তো তোমরা এই সার্কেলটা দেখলেই বুঝতে পারবে আসলে। তো এইটা একটু দেখো, এটাকে বলা হয় পিরামিড। এই পিরামিডটা যদি তোমরা দেখতে পাও, এখানে দেখবা যে সবচেয়ে বড় অংশটা ইন, তারপরে ছোট্ট অংশটা হচ্ছে অন, এবং তারপরে হচ্ছে অ্যাট। তো এই যে ইন কোন কোন ক্ষেত্রে বসে এটা একটু আমাদের দেখতে হবে। দেখো এই যে ইন বসতে পারে টাইমের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, যদি বিভিন্ন সেঞ্চুরি বোঝায়, শতাব্দী বোঝায়, যেমন ইন 19th century। তো আবার বিভিন্ন ডিকেট, ঠিক আছে, বিভিন্ন শতাব্দীর যে বিষয়গুলো আছে সেই ডিকেট বোঝাইতে আমরা ইন ব্যবহার করতে পারি। বিভিন্ন ইয়ার, যেমন 2000, এটা 2024 সাল, তো আমি বলতে পারি ইন 2024। তো এরকম বছরের আগে, মাসের আগে, সপ্তাহের আগে, বিভিন্ন ঋতুর আগে, সিজনসের আগে, হ্যাঁ, যেমন পিরিয়ড অফ টাইম, যেমন ভবিষ্যৎ, হ্যাঁ, বিভিন্ন বন্ধের যে দিনগুলো আছে, দ্য স্টার হলিডে, তারপর পার্টস অফ ডে। তো এই বিভিন্ন, যেমন দ্য মর্নিং, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কিন্তু
ইন ব্যবহার করতে পারি। মর্নিং এর আগে আমরা অবশ্যই ইন ব্যবহার করব। তো সময়ের ক্ষেত্রে এরকম বড় সময় বোঝাইতে আমরা ইন ব্যবহার করব। আর অন ব্যবহার করব হচ্ছে তুলনামূলক ছোট সময়ে, যেমন যদি আমরা কোনো দিন বুঝাই, যে কোনো ধরনের দিন, যেমন মন্ডে, হ্যাঁ, সোমবার, সানডে, স্যাটারডে, হ্যাঁ, এরকম দিন বুঝালে আমরা অবশ্যই অন ব্যবহার করব। যদি আমাদের নির্দিষ্ট কোনো ডেট বোঝায়, যেমন আমি যদি বলি মার্চ 24 মার্চ, তো এই 24 মার্চের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা অন ব্যবহার করব। নির্দিষ্ট স্পেসিফিক কোনো ডে বুঝাইলে আমরা অবশ্যই অন ব্যবহার করবো, এটা মাথায় রাখতে হবে। আর অ্যাট ব্যবহার করবো হচ্ছে ভেরি স্পেসিফিক টাইম, যেমন একদম নির্দিষ্ট কোনো ঘন্টা, একদম নির্দিষ্ট সময়, যেমন 8 AM, 5 AM, 5 PM, ঠিক আছে, এরকম নির্দিষ্ট সময় বোঝাইতে আমরা অ্যাট ব্যবহার করবো। তো অ্যাট হচ্ছে সবচেয়ে ছোট, দেখো এখানে অ্যাট হচ্ছে স্মলেস্ট, অনটা হচ্ছে স্মলার, আর ইনটা হচ্ছে বিগার। বড় সময়ের ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে বড় সময়ের ক্ষেত্রে ইন, আর ছোট সময়ের ক্ষেত্রে অ্যাট, ঠিক আছে। আর অন হচ্ছে নির্দিষ্ট দিনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। তাহলে সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে বড় কোনো সময় বোঝালে ইন, একদম ছোট নির্দিষ্ট সময় বোঝালে, একদম নির্দিষ্ট সময় বোঝালে আমরা ব্যবহার করব অ্যাট। আর যদি কোনো দিন বোঝাই তাহলে সেই দিনের ক্ষেত্রে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, হ্যাঁ, এরকম যে কোনো যদি দিন বোঝাই দিনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। এবার দেখো বিভিন্ন প্লেস, জায়গা বোঝাতে এরকম বড়, ঠিক একইভাবে বড় জায়গার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন। যেমন যদি আমি কোনো দেশের নাম বলি, কোনো কান্ট্রির নাম বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব। যদি আমরা কোনো সিটি বা শহরের নাম ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, ঠিক আছে। তুমি একটা কারের মধ্যে অবস্থান করছো, তো একটা বন্ধ জায়গা, সেখানেও কিন্তু তুমি বলবা ইন, ঠিক আছে। আই এম ইন আ কার, আমি একটা কারের মধ্যে আছি। অন ব্যবহার করবো বিভিন্ন স্ট্রিটের ক্ষেত্রে, বিভিন্ন রাস্তা, রোড, তুমি যদি কোনো রোডে থাকো সেই রোডের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো। তুমি বাসে থাকলে, কারণ বাসের মধ্যে দেখো আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি বা দাঁড়িয়ে থাকি, তো কোনো কিছু উপর দাঁড়িয়ে থাকা বোঝাইতেও কিন্তু অন হয়। তো আমরা একটা বাসের মধ্যে বোঝাইতে আমরা অন ব্যবহার করব। আমরা যদি ফ্লোর, মানে যেটার উপর দাঁড়িয়ে থাকা যায় এক কথায়, অন 5th ফ্লোর, অন 7th ফ্লোর, এরকম ফ্লোর বোঝাইতে কিন্তু আমরা অন ব্যবহার করব। এবং অ্যাট ব্যবহার করবো একদম নির্দিষ্ট জায়গা বোঝাতে, একদম নির্দিষ্ট, মানে তুমি একটা অফিসে আসো, সেই অফিসের একদম নির্দিষ্ট ঠিকানা যখন আমরা ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করবো। তোমরা এটা বুঝতে পেরেছো, টাইম এবং প্লেস, কখন আমরা ইন ব্যবহার করি, কখন অন ব্যবহার করি এবং কখন অ্যাট ব্যবহার করি। বড় সময়ের আগে ইন, বড় জায়গার আগে ইন, নির্দিষ্ট একটা দিনের আগে অন, এবং রাস্তাঘাট, তারপর বিভিন্ন ফ্লোর, হ্যাঁ, বাস বা বিভিন্ন কমিউনিকেশন যেমন রেডিও, এগুলোর আগে আমরা অন ব্যবহার করি। আর অ্যাট ব্যবহার করি হচ্ছে একদম নির্দিষ্ট করে, একদম সুনির্দিষ্ট করে, যে 8টায় 9টায় এরকম নির্দিষ্ট টাইম বোঝালে আমরা অ্যাট ব্যবহার করি। এবং একদম সেই ঠিকানার ক্ষেত্রেও একদম নির্দিষ্ট ঠিকানা বোঝাইলে আমরা অ্যাট ব্যবহার করি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তোমরা কমেন্টে লেখো, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দিব। তো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই, আমরা একটু দেখি যে আমাদের বোর্ড কোশ্চেন গুলা কেমন হয়। দেখো একদম শুরুতেই মিস্টার রেজা ওয়ার্কস, এটা কিন্তু আমি আবারও বলি, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছে, এবং এই প্রশ্নটার অ্যান্সার করতে গেলে আমরা বুঝবো যে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কতটা দরকার। দেখো মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। তো মিস্টার রেজা সে একটা লোকাল স্কুলে ক্লার্ক হিসাবে কাজ করে। তো এখানে হিসাবে ব্যবহার করতে আমরা জানি যে কি হিসাবে, অ্যাজ, এই হিসাবে বোঝাইতে আমরা অ্যাজ ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে উত্তর হবে আমাদের অ্যাজ। তো তারপরে কি আছে, হি ইজ পোর বাট অনেস্ট, তো সে দরিদ্র কিন্তু সৎ, ইজ অনেস্ট ইজ নোন। তো এই যে এই নোন যদি থাকে, এই নোনের ক্ষেত্রে আমরা অবশ্যই, আমরা নোন হচ্ছে একটা প্যাসিভ এবং ননের পরে টু হয়, এটা তোমরা অনেক আগে থেকে জেনেছো। তো আমরা হিজ, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট যে সবসময় এই নোন থাকলে ননের পরে টু হয়। হি ইজ নোন টু মি, সে আমি তার পরিচিত, হি ইজ নোন টু মি, সে আমার পরিচিত। তো দেখো এই যে হিজ honesty is known to everyone in his locality. He often suffers dash, দেখো একটু খেয়াল করো যে হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার,
তো এখন কথা হচ্ছে সাপার্স কি, সাপার্স হচ্ছে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এবং সাপারের পরে ফর্ম বসে, সাপারের পরে ফর্ম বসে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা পাশে লিখে দিয়েছি যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো পাশে লিখে দিয়েছি। তোমরা বুঝতে পারছো যে শুধুমাত্র কিন্তু নিয়ম জেনেই হবে না, আমাদের প্রচুর পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়তে হবে। তো আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট উপরে দিয়েছি তার মধ্যে কিন্তু এই সবগুলোই আছে। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, মানে সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা, হ্যাঁ, সে প্রায় ক্ষুধায় ভোগে। হি ইজ ডিপ্রাইভড ড্যাশ কমফর্ট, দেখো ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত হওয়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে হি ইজ ডিপ্রাইভড অফ comfort and many other things. Nevertheless, he does not long dash wealth. দেখো এখানে লং আছে, লং এর পরে ফর বসে, এবং লং ফর মানে হচ্ছে প্রত্যাশা করা, লং ফর মানে হচ্ছে প্রত্যাশা করা। তো আমরা এখানে এই যে লং এর পরে ফর ব্যবহার করবো, এটা কিন্তু আমরা রুল অনুযায়ী ব্যবহার করতে পারবো না, এটা কিন্তু মুখস্থের একটা জিনিস যে হি ডাজ নট লং ফর ওয়েলথ, সে সম্পত্তির প্রত্যাশা করে না। হি নেভার হ্যাঙ্কার্স, দেখো হ্যাঙ্কার্সও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঙ্কার্স এর পরে সবসময় আফটার বসে, হ্যাঙ্কার্স আফটার মানে লোভ করা বা কোনো কিছুর পিছনে ছোটা। যে হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম, যে সে নেম এবং ফেমের পিছনে কখনো, নাম ধামের পিছনে কখনো ছোটে নাই। হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট, দেখো লিডস এর পরে টু বসে, লিডস টু, তো লিডস প্লাস একটা অবজেক্ট প্লাস টু, তাহলে হি লিডস হিজ লাইফ টু, এখানে টু হবে, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট যে হি লিডস হিজ লাইফ টু অনেস্ট মিনস। হি ইজ স্যাটিসফাইড, তো স্যাটিসফাইড এর পরে উইথ বসে, স্যাটিসফাইড উইথ মানে কোনো কিছুতে তুষ্ট হওয়া। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, যে তার যা কিছু আছে, তার যা কিছু আছে তাই নিয়ে সে খুশি। বাট সামটাইমস হি রানস ইনটু ডেট অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল ড্যাশ দিস ডেট। ডেট মানে কি, এখানে ডেট মানে বলছে ধার দেনা, তো বলছে সামটাইমস হি রানস ইনটু ডেট, সে কর্জের মধ্যে ডুবে যায়, এন্ড পভার্টি ইজ রেসপন্সিবল, রেসপন্সিবল এর পরে ফর বসে, রেসপন্সিবল এর পরে ফর বসে, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট, রেসপন্সিবল ফর। তো বাট সামটাইমস হি রানস ইনটু ডেট এন্ড পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেট, যে দরিদ্রতা এই ডেপ্টের কারণ। হাউএভার হি ডাজ নট লাইক টু ডিপেন্ড ড্যাশ আদার্স, তো এখানে ডিপেন্ড অন আদার, যে সে অন্যের উপর নির্ভর করতে পছন্দ করে না, এখানে কিন্তু এই যে ডিপেন্ড, এই ডিপেন্ডের পরে অন বসে, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে আমরা বুঝলাম যে আমাদের এই যে প্রিপজিশন গুলো আমাদের পরীক্ষায় আসবে, এর কিন্তু প্রায় ম্যাক্সিমামই থাকবে অ্যাপ্রোপ্রিয়েট, আবার আমাদের কিন্তু রুলও থাকবে, রুল এবং অ্যাপ্রোপ্রিয়েট দুইটাই থাকবে। তো এই কারণে দুটো মিক্সড অবস্থায় থাকবে। তো অবশ্যই আমাদের এই প্রিপজিশনের ধারণাটা থাকতে হবে যে কোনটায় কি ধরনের প্রিপজিশন বসে, এবং অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিসের পরে কি বসে, সেটা আমাদের কিন্তু মুখস্থ থাকতে হবে, না হলে কিন্তু আমরা পরীক্ষায় সঠিক ভালোভাবে অ্যান্সার করতে পারবো না। তো তোমরা অবশ্যই এই অ্যাপ্রোপ্রিয়েট গুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নিবে পরীক্ষায় বসার আগে, এবং প্রিপজিশনটা কিভাবে বসে এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো তোমরা এর জন্য এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের পাশাপাশি এই রুলগুলো পড়ার পর তোমরা বোর্ড কোশ্চেন গুলো তোমরা অবশ্যই আয়ত্ত করবে, কারণ বোর্ড কোশ্চেন গুলো আয়ত্ত করলে, বোর্ড কোশ্চেন গুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে। তো এই যে এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, হোয়েন দ্য সান ওয়াজ সেটিং ড্যাশ দ্য ট্রি টপস, যে যখন সূর্য গাছের আড়াল হলো, সূর্য গাছের আড়াল হলো। এখন কথা হচ্ছে এই যে ট্রি টপস মানে গাছের মাথা, বা তো বলছে সে গাছের আড়ালে চলে গেল। তো আমরা একটু আগে কিন্তু নিয়মে শিখেছি কোনো কিছুর পেছনে যাওয়া বা কোনো কিছুর নিচে যাওয়া, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি বিহাইন্ড বা আন্ডার। তো এটা কিন্তু আমাদের রুল, ঠিক আছে, এটা কিন্তু আমাদের রুল যে বিহাইন্ড এবং আন্ডার। তারপরে কি আছে যে দ্য জেইলার কেম ড্যাশ দ্য রুম, দ্য জেইলার কেম ড্যাশ দ্য রুম অফ সক্রেটস টু বিট হিম প্রিপার। তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই যে আমরা ব্যবহার করছি এখানে কেম আছে, তো কোনো কিছু আমি একটু আগে শিখিয়েছিলাম যে গতি অবস্থায় কোনো কিছুর মধ্যে প্রবেশ করলে আমরা ইনটু ব্যবহার করি, ঠিক আছে। তো কেম ইনটু, তাহলে এখানে অবশ্যই উত্তর হবে কেম ইনটু। আবার কোনো কিছুর প্রতি বোঝাতে কিন্তু আমরা টু ব্যবহার করতে পারি, যে সে রুমের দিকে আসলো, হ্যাঁ, আবার রুমের মধ্যে প্রবেশ করলো, আমি বলতে পারি যে ইনসাইড দ্য রুম অফ সকেটস। তার মানে দেখো এখানে প্রিপজিশন তুমি যদি সেন্সটা বুঝতে পারো, তুমি কিন্তু অনেকভাবে অ্যান্সার করতে পারো। তো আমি যখন বলছি যে জেইলর তিনি রুমে প্রবেশ করলো, গতিশীল অবস্থায় প্রবেশ করছে,
তাহলে ইনটু দ্য রুম, আবার রুমের মধ্যে প্রবেশ করছে, ইনসাইড দ্য রুম। তুমি কিন্তু চাইলে ইন দ্য রুমও দিতে পারো, তাতে কোনো ভুল নেই। আবার কোনো কিছুর প্রতি, যে সে রুমের দিকে আসলো, তাহলে কেম টু দ্য রুম অফ সক্রেটস, তাও কিন্তু হয়। তার মানে তুমি যদি রুলের কোন ধরনের প্রিপোজিশন কোন অর্থের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই ধারণা যদি তোমার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষায় ভালো করবা। আর এখানে একটা কথা, যে একটা প্রিপোজিশন কিন্তু বিভিন্ন জিনিস বসতে পারে রুল অনুযায়ী। যেমন এখানে টু, ইনটু বা ইনসাইড, তিনটা যে কোনো একটা বসালেই কিন্তু উত্তর হতো। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই যে একজন টু লিখেছে, তুমি হয়তো ইনটু লিখেছো, তুমি হয়তো ভাবতে পারলা যে তোমারটা ভুল গেছে কিনা, এরকম কোনো কিছু না। আগে তোমার সেন্স ডেভেলপ করতে হবে, কোনটা কোন সময় উত্তর হয় সেটা বুঝতে হবে। তো তারপরে কি আছে, প্রিপার আছে। দেখো প্রিপার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপারের পরে ফর বসে, প্রিপার ফর ডেথ, মানে কোনো কিছুর জন্য প্রস্তুত হওয়া, তাকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে গেল। In those days, people were sentenced to death by giving a cup dash poison. এখানে মনে রাখতে হবে, এই যে কাপ আছে, যে এখানে বলতেছে কি, যে ওই সময় মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো যে পয়জনের যে কাপ আছে সেই কাপ দিয়ে, মানে পয়জন খাওয়াইয়ে। এখন কথা হচ্ছে এই কাপ ড্যাশ পয়জন, এখানে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? দেখো যদি কোনো সময় র আসে, র বা এর, ঠিক আছে, র বা এর যদি আসে, এই র বা এর জন্য কিন্তু আমরা অফ ব্যবহার করব, ঠিক আছে, এই র বা অর জন্য অফ ব্যবহার করব। তাহলে এ কাপ অফ পয়জন, এ কাপ অফ পয়জন ইন এথেন্স। তো বলছে এথেন্সে ওই সময় এক কাপ পয়জন বা বিষের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হতো, ঠিক আছে। তাহলে এ কাপ অফ পয়জন, বিষের কাপ, বিষের, এই যে র আসছে বা এর আসছে, এই কারণে আমরা এখানে অফ ব্যবহার করছি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সক্রেটস নিউ দিস অ্যান্ড হি নোডেড ড্যাশ দ্য জেইলার, ঠিক আছে। এখানে কি বলছে, যে হি নোডেড ড্যাশ দ্য জেইলার, তো এখানে হবে টু বা অ্যাট, প্রতি, জেইলারের প্রতি, হি নোডেড অ্যাট দ্য জেইলার, যে সে সম্মতি জানালো, জেলার প্রতি সম্মতি জানালো। তাহলে দেখো হি নোডেড অ্যাট দ্য জেইলার বা টু দ্য জেইলার, কোনো কিছুর প্রতি, ঠিক আছে, প্রতি বুঝলে আমরা টু ব্যবহার করতে পারি। বার্স্টিং, দেখো এটা কিন্তু একটা appropriate, bursting into tears the jailer went out of the room, যে মানে সাহসে ফেটে পড়া বা কান্নায় ভেঙে পড়া, হ্যাঁ, bursting into tears, চোখের জলে সে জেলার কি করলো, রুম থেকে বের হয়ে আসলো। and returned dash a cup of hemlock, দেখো কোনো কিছুর সাথে, মনে রাখতে হবে যদি কোনো কিছুর সরি এখানে, হ্যাঁ ঠিক আছে, তো দেখো কোনো কিছুর সাথে যদি সে রুম থেকে বের হয়ে আসলো কি নিয়ে, এ কাপ অফ হেমোলক, যে এক কাপ হেমোলক নিয়ে, হেমোলক হচ্ছে একটা বিষ, বিষাক্ত বিষ, যেটা খাইয়ে সক্রেটসকে হত্যা করা হয়েছিল। তো বলছে যে জেইলার ওয়েন্ট আউট অফ দ্য রুম, সে রুমের বাইরে গেল এবং ফিরে এলো, অ্যান্ড রিটার্নড উইথ এ কাপ অফ হেমোলক, যে এক কাপ হেমোলক হাতে সে ফিরে এলো। তো এই যে উইথ, সাথে বোঝাতে আমরা উইথ ব্যবহার করে থাকি। সক্রেটিস লিফটেড দ্য কাপ টু হিজ লিপস, যে সে কি করলো, সে ওই কাপটা তার ঠোঁটের কাছে নিয়ে আসলো, সে এখন ওটা চুমুক দিবে। হিজ পিপলস tried to keep back their tears but soon the room was filled, দেখো ফিল একটা অ্যাপ্রোপ্রিয়েট, এবং ফিলের পরে প্রিপোজিশন বসে উইথ, এবং ফিল উইথ মানে পূর্ণ হওয়া। তো সে যখন বিষটা খেতে যাচ্ছে, তা বলছে যে রুম ওয়াজ ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ উইপিং, যে কান্নায়, ফুপিয়ে ফুপিয়ে কান্নায় পুরো রুম ভরে গেল, ঠিক আছে। তো ফিল্ড উইথ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট। তো তুমি দেখো যে আমাদের কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট যেমন আছে, সাধারণ রুলও কিন্তু এখানে আছে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা মুখস্থের বিষয়, আর রুল যেটা আমাদের বোঝার বিষয়। তো বলছে উইথ দ্য কাপ অফ পয়জন, দেখো সে বলতেছে যে উইথ দ্য কাপ অফ পয়জন, যে এই বিষ নিয়ে, ঠিক আছে, সে বলছে ড্যাশ হ্যান্ড, ড্যাশ হ্যান্ড আমরা কিন্তু শিখেছি যে হাতের মধ্যে সে ওই বিষের কাপটা নিয়ে, তো বলছে ইন হ্যান্ড, ইন হ্যান্ড মানে কি, হাতের মধ্যে, হাতের মধ্যে ওই কাপে বিষের কাপটা নিয়ে সক্রেটস বলল, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, যে এই অদ্ভুত শব্দটা কিসের। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট এ ম্যান শুড ডাই ড্যাশ পিস, দেখো শান্তিতে মৃত্যু বুঝাইতে আমরা ডাই ইন ব্যবহার করি, ডাই ইন পিস, একটা মানুষের শান্তিতে মৃত্যুর অধিকার আছে। যে আই হ্যাভ হিয়ার্ড দ্যাট এ ম্যান শুড ডাই, বা একটা মানুষের মরা উচিত শান্তিতে, এ ম্যান শুড ডাই ইন পিস। তো এই যে ডাই ইন,
মানে শান্তিতে মরা। তো এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট। সো বি সাইলেন্ট অ্যান্ড হ্যাভ পেশেন্স, যে সুতরাং শান্ত হয় এবং ধৈর্য ধরো। তো যাই হোক, আমরা এখান থেকে এটা বুঝলাম যে আমাদের এটা একটা বোর্ড কোশ্চিন, এটা রাজশাহীতে এসেছিল, রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন, ঠিক আছে, রাজশাহী বোর্ড 19-এর একটা প্রশ্ন এটা। তো আমরা দেখলাম যে আমাদের কিন্তু পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্লাস রুল দুটোই আসতে পারে। তো তোমরা যেটা প্রথমে তোমাদের কাজ হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট গুলো মুখস্থ করা, এবং অ্যাপ্রোপ্রিয়েট মুখস্থ করার পর এই যে রুলগুলো আছে এই রুলগুলো একবার চোখ বুলিয়ে তোমাদের বোর্ড কোশ্চেন গুলো ভালো করে সলভ করা, তাহলে আশা করি তোমরা প্রিপোজিশনে ভালো করবে। আজকের মতো ক্লাসে এতটুকুই, এবং তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো সম্পূর্ণ করবে বুঝে বুঝে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ।